আমি মনির হোসেন। আজকে এসএসসি লেভেলের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। রসায়নের একাদশ অধ্যায় রয়েছে খনিজ সম্পদ ও জীবাশ্ম। এই অধ্যায়টা কিন্তু রসায়নের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায়। বোর্ড প্রশ্ন থেকে শুরু করে যত প্রতিযোগিতামূলক প্রশ্ন রয়েছে সবগুলোতেই দেখা যায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, কারণ এই অধ্যায়ে রয়েছে সেই কাঙ্ক্ষিত জৈব যৌগ। আর এই জৈব যৌগটা রসায়নের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই অধ্যায়ে একদম বেসিক থেকে শুরু করে সম্পূর্ণটাই আলোচনা করব। যাদের এই অধ্যায় সম্পর্কে ভীতি কাজ করে, আশা করা যায় এই টপিকগুলো দেখা পর এই ভীতিগুলো সব দূর হয়ে যাবে। তো অধ্যায়টার নাম হলো খনিজ সম্পদ ও জীবাশ্ম। জীবাশ্ম হলো ফসিল। এই পৃথিবীটা আজ থেকে 500-600 মিলিয়ন বছর আগে এতটা সুন্দর ছিল না। এই পৃথিবীতে শুধু ছিল বন জঙ্গল এবং জলাভূমি, এইগুলো ছিল। তো প্রাকৃতিক বিপর্যয় বা বিভিন্ন কারণে এটা মাটির নিচে চাপা পড়ে যায়। চাপা পড়ে যাওয়ার পর এর মধ্যে ওপর পলি জমতে থাকে। জমতে জমতে এক সময় প্রাকৃতিক পরিবেশ, উচ্চ চাপ, তাপ এবং রাসায়নিক পরিবর্তনের কারণে এই উদ্ভিদ এবং প্রাণীগুলাই একসময় জীবাশ্ম রূপ নেয়। যেমন আজ থেকে অনেক বছর আগে ডাইনোসরের যে অস্তিত্বটা, এটাও কিন্তু একটা জীবাশ্ম ছিল। এটা কি করছে বিজ্ঞানীরা, এটা মাটির নিচে এরকম জীবাশ্ম আকারে পাওয়ার পর একটা মৌল আছে কার্বন 14, এটা একটা কিন্তু আইসোটপ। এই আইসোটপকে বলা হয় কার্বন ডেটিং। এই কার্বন ডেটিং এর সাহায্যে কোনো একটা ফসিল যদি মাটির নিচে পাওয়া যায় সেটার বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। যেমন আজকে আমরা যে পৃথিবীতে বসবাস করি, যদি বলা হয় যে পৃথিবীর বয়সটা কত, এই পৃথিবীর বয়সটা কিভাবে এই বিজ্ঞানীরা তাদের মাথায় নিয়ে আসলো যে পৃথিবীর বয়স 4.5 বিলিয়ন বছর। পৃথিবীর যে বয়সটা, এই পৃথিবীর বয়স 4.54 বিলিয়ন বছর। তো এই যে বিষয়গুলো, এটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে এই কার্বন ডেটিং এর মাধ্যমে। কার্বন একটা তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে 14, এটার সাহায্যে পৃথিবীর বয়স নির্ধারণ করতে পারছে। তো ঠিক তেমনই ভাবে কোনো একটা যদি ফসিল মাটির নিচে পাওয়া যায়, তাহলে এটারও বয়স নির্ধারণ কিন্তু এই কার্বন 14 আইসোটোপের সাহায্যে করা হয়। তো এই যে প্রাকৃতিক পরিবেশ, দুর্যোগ, বিভিন্ন কারণে মাটির নিচে এইগুলো জমা পড়ে যে ফসিলে রূপান্তরিত হয়েছে, সেই ফসিলটাই কিন্তু আমরা আজকে এই অধ্যায়ের আলোচনা। তো আলোচনা আমরা শুরুতে দেখো লিখে রাখছি জ্বালানি। এই জ্বালানিটা দুই ধরনের হয়ে থাকে, একটা ফসিল ফিউয়েল, একটা বায়ো ফিউয়েল। ফসিল ফিউয়েলকে বলা হয় জীবাশ্ম জ্বালানি, আর বায়ো ফিউয়েলকে বলা হয় জৈব জ্বালানি। আমরা এই দুইটার মধ্যে বেসিক কি ডিফারেন্স, কোথায় পাওয়া যায়, সেটা আমরা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব জীবাশ্ম জ্বালানি। আমরা কিন্তু আগে বলছি আজ থেকে 500-600 মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে যে গাছপালা বা কি ছিল, বন জঙ্গল ছিল এবং পানিতে বাস করতো শৈবাল, জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন। এগুলা কিন্তু এক সময় কি বিভিন্ন পরিবেশগত কারণে মাটির নিচে চাপা পড়ে গেছে। যে এইখান থেকে যেটা বের হয়েছে সেটাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। মানে মাটির নিচ থেকে আমরা যেই খনিজ সম্পদগুলো পাই, মাটির নিচ থেকে যেই আমরা খনিজ সম্পদ পাই, এটাকে যখন তোলা হয় এটাকেই বলা হয় জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানিটা আবার দেখো গ্যাস হতে পারে, তরল হতে পারে, কঠিন হতে পারে। আমরা এই মাটির নিচ থেকে অনেক রকম খনিজ সম্পদই পাই। তার মধ্যে দেখো যদি গাছপালা, তুমি মাটির নিচে মনে করো কোনো গাছপালা চাপা পড়ে গেছে, মানে উদ্ভিদ চাপা পড়ে গেছে, উদ্ভিদ। এখন এই উদ্ভিদ যখন মাটির নিচে চাপা পড়ে, তখন পরিবেশগত কারণে উচ্চ চাপ, তাপ এবং রাসায়নিক পরিবর্তনের কারণে একসময় এটা কয়লাতে রূপান্তরিত হয়। তাহলে কয়লা একটা কি হচ্ছে জীবাশ্ম জ্বালানি। আবার দেখা যায় যে এই পৃথিবীতে শুধু কিন্তু গাছপালাই ছিল না, সাথে ছিল কি জুপ্লাঙ্কটন, যে যখন জল সাগর বা জলাভূমিতে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন এবং কি থাকে পানিতে কিছু শৈবাল, এইগুলো যখন মারা যায় বা পচে যায় তখন তৈরি হয় লিকুইড জীবাশ্ম। যেমন যদি হলো কি প্রাণী, প্রাণী বলতে কিন্তু এর মধ্যে কি আছে, মানুষ, গরু, ছাগল, মানে যত রকম প্রাণী আছে, এবং জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, শৈবাল, এগুলো জলজ শৈবাল, এগুলো যখন মারা যায় তখন এইখান থেকে যেটা পাওয়া যায় সেটা আমরা পাবো হলো পেট্রোলিয়াম জাতীয়, মানে লিকুইড খনিজ পাবো।
আমরা গাছপালা বা উদ্ভিদ এটা যখন মাটির নিচে চাপা পড়ে যায়, এখান থেকে যে খনিজটা পাওয়া যায় সেটা হলো একটা আমরা কি সলিড পাবো, কয়লা। আর যদি আমরা কি প্রাণী দেহ বা এগুলো যখন পচে যায় তখন এখান থেকে আমরা পাবো পেট্রোলিয়াম। এটা লিকুইড একটা খনিজ। আবার এইখান থেকে যখন একসাথে পেট্রোলিয়ামের সাথে কিন্তু আবার গ্যাসও পাওয়া যায়, এই গ্যাসগুলো কিন্তু একটা কি খনিজ, এখান থেকে আমরা কিন্তু গ্যাসও পাবো। তাহলে উদ্ভিদ পচলে পরে এখান থেকে আমরা কয়লা জাতীয় জীবাশ্ম পাবো, এবং প্রাণী যেরকম জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন যে বললাম, এগুলা থেকে পাবো আমরা লিকুইড এবং গ্যাসীয় খনিজ। তাহলে আমরা দেখলাম জীবাশ্ম জ্বালানির মধ্যে কয়লা থাকতে পারে, পেট্রোলিয়াম থাকতে পারে। পেট্রোলিয়ামের মধ্যে আবার অনেকগুলো অংশ আছে, যেরকম পেট্রোল, অকটেন, ডিজেল, ন্যাপথা, বিটুমিন, এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো মাটির নিচে সবচেয়ে বড় কথা, মাটির নিচে যে জ্বালানিগুলো পাওয়া যাচ্ছে এটাকে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এখন এই জীবাশ্ম জ্বালানিগুলো তাহলে আমরা কোথায় পেলাম? মাটির নিচে। এটা একটা মজুদ, দেখা যাচ্ছে আজ থেকে 500-600 বছর পর বা কিছু সময় পর দেখা যায় যে খনিজ সম্পদগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, ফুরিয়ে যাবে। কিন্তু আমরা এইবার যেটা আলোচনা করব জৈব জ্বালানি, এটার কিন্তু লিমিট অনেক। এই জৈব জ্বালানি কিন্তু কি করা যায়, এটা তৈরি করা যায়। যেমন ইথানল, যেটা আমাদের অ্যালকোহল নামে পরিচিত। তাহলে জৈব জ্বালানিটা কোনটা? জৈব জ্বালানিকে বলা হয় অ্যালকোহল। এটা কোথা থেকে তৈরি করা হয়? এটা তৈরি করা যায় কোথা থেকে? ভুট্টা, আখের রস, তারপরে কি তোমার গম, এগুলো ইক্ষু, সব এগুলো থেকে যদি কি করা মানে বিভিন্ন ফলমূল তোমার পোষায়, গাজন ও চলাইকরণ পদ্ধতিতে কিন্তু এই ইথানলটা প্রস্তুত করা যায়। আবার এই যে চিনি শিল্পের উপজাত মোলাসেস নামে একটা পাওয়া যায়, চিনি শিল্পের উপজাত চিটাগুড়, এখান থেকেও কিন্তু এই ইথানল বা অ্যালকোহল প্রস্তুত করা যায়। আর এই অ্যালকোহলটাকে বা ইথানলটাকে বলা হয় জৈব জ্বালানি। এই জৈব জ্বালানি কিন্তু এখন বর্তমানে এটা কিন্তু একটা কি মানে ভবিষ্যতের একটা ফিউচার জ্বালানির মতো, যে এটা যেহেতু তৈরি করা যাচ্ছে, এটা আমরা নিয়মিত তৈরি করতে পারবো এবং ব্যবহার করতে পারবো। আর জীবাশ্ম জ্বালানি যেটা, এটা কিন্তু একটা মজুদ, যখন এটা তোলা হয় তখন এটা আস্তে আস্তে পরিমাণটা কমতে থাকে। তো যাই হোক, ইথানল যেমন অ্যালকোহল, এটা কি গাজন চলাইকরণ পদ্ধতিতে বিভিন্ন ফলমূল এগুলো থেকে তৈরি করা হয়। তো এই ইথানলের সংকেতটা হলো CH3CH2OH, ইথানল। এখন বহির্বিশ্বে দেখা গেছে যে এই বহির্বিশ্বে কিন্তু এই জ্বালানির ব্যবহারটা, যেগুলো উন্নত বিশ্ব, উন্নত কান্ট্রি, এগুলোতে দেখা যায় যে এই ইথানলের ব্যবহারটা দিন দিন বেড়েই যাচ্ছে। যেমন ব্রাজিলে কিন্তু এরা পেট্রোলের সাথে এই ইথানলটা ইউজ করে, পেট্রোল প্লাস ইথানল। এরা যখন পেট্রোল নেয়, পেট্রোলের সাথে 10 থেকে 20% ইথানল মিশায়। এই 10 থেকে 20% যদি ইথানল কোথাও মিশানো হয়, একে আবার বলা হয় পাওয়ার অ্যালকোহল। তাহলে ব্রাজিল বা উন্নত কান্ট্রিগুলো কি করে, এই যে এই ইথানলটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এটা জ্বালানি হিসেবে খুবই ভালো। যদি পেট্রোলের সাথে আমরা এই ইথানল মিশিয়ে জ্বালানি ব্যবহার করি, তাহলে পরিবেশ দূষণ, কার্বন ডাই অক্সাইড কম নির্গত হবে এবং জ্বালানির দহন ক্ষমতাটাও বেড়ে যাবে। আবার এই ঘটনায় যুক্তরাষ্ট্রে কিন্তু কি হয়েছে, যুক্তরাষ্ট্রে এই ইথানলের সাথে 10% তারা কিন্তু অলরেডি এই ইথানল মিশানো শুরু করছে। তারা জ্বালানি হিসেবে তারা পেট্রোলের সাথে কি করে 10% ইথানল মিশায়। তাহলে ইথানলটা কি হলো? জৈব জ্বালানি। আর এটা প্রস্তুতি দেখলাম, প্লাস এটার ব্যবহারটা, এটার আরো কিছু ব্যবহার আছে, আমরা এটা দেখব। এই ইথানলটা শুধু জৈব জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এমন নয়, এটা আরো কিন্তু এর অনেক ব্যবহার রয়েছে। যেরকম কসমেটিক শিল্পে, ঔষধ, কসমেটিক, সুগন্ধি, এগুলো প্রস্তুতিতেও কিন্তু কি করা হয়, এই ইথানলটা ব্যবহার করা হয়। যখন আমরা কোনো পারফিউমের বোতলে লেখা দেখি, লেখা থাকে অ্যালকোহল ফ্রি বা অ্যালকোহল যুক্ত, এরকম লেখা থাকে, মানে সুগন্ধি তৈরিতে এই ইথানলের ব্যবহার রয়েছে। তারপরে এই ইথানলটা কিন্তু ফার্মাসিউটিক্যাল, যেটা আমরা ফার্মাসিউটিক্যাল ওষুধ, যে বিভিন্ন ঘুমের ওষুধ বা কাশের যে সিরাপগুলো বা বিভিন্ন কিছু, এই ঔষধ শিল্পে কিন্তু এই ইথানলের প্রচুর ব্যবহার রয়েছে। মানে ফার্মাসিউটিক্যালে কিন্তু এই ইথানলের ব্যবহার রয়েছে। তারপরে কোথায় রয়েছে এই ইথানলটা, কিন্তু এই ইথানলের সাথে যদি ইথানলটা কিন্তু আবার হলো বাংলাদেশের একটা কোম্পানি রয়েছে, কেরু অ্যান্ড কেরু কোম্পানি। এই কেরু অ্যান্ড কেরু কোম্পানিতে কিন্তু এই ইথানলটা প্রস্তুত করা হয়। কেরু অ্যান্ড কেরু তে এই ইথানলটা প্রস্তুত করা হয়, এটা দর্শনায় অবস্থিত। আবার
এই ইথানলটা যদি 96% জলীয় দ্রবণ হয়, ইথানলের 96% জলীয় দ্রবণটাকে আবার বলা হয় রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট মানে যদি আমরা ইথানলের 96% দ্রবণ এবং এর মধ্যে 4% পানি মিশাই, তাহলে যে দ্রবণটা তৈরি হবে এই দ্রবণটাকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। এখন এই রেকটিফাইড স্পিরিটটা আবার কি কাজে লাগে? রেকটিফাইড স্পিরিটটা হোমিওপ্যাথিতে কাজে লাগে। এই রেকটিফাইড স্পিরিট হোমিওপ্যাথিতে কাজে লাগে। হোমিওপ্যাথি যে চিকিৎসা তাতে এই রেকটিফাইড স্পিরিট ব্যবহৃত হয়। এখন এই রেকটিফাইড স্পিরিট এর সাথে আবার আরেকটু কাজ করা যায়। রেকটিফাইড স্পিরিট আমরা কিন্তু জৈব জ্বালানি পড়তেছি এবং জৈব জ্বালানিটা ছিল ইথানল। ইথানল জ্বালানি ছাড়াও যে আরো অনেক কাজে ব্যবহৃত হয় সেটা আমরা ব্যবহার দেখছি। এই রেকটিফাইড স্পিরিট এর সাথে যদি সামান্য পরিমাণ মিথানল মিক্স করা যায়, রেকটিফাইড স্পিরিটের সাথে সামান্য পরিমাণ মিথানল CH3OH মিথানল, এই মিথানল আবার একটু বিষাক্ত পদার্থ। যেরকম অ্যালকোহল বা ইথানলটা কিন্তু বিষাক্ত নয়, কিন্তু এই মিথানলটা বিষাক্ত। যখন এই রেকটিফাইড স্পিরিটের সাথে মিথানল অ্যাড করা হয় তখন এটা একটা বিষাক্ত যৌগে পরিণত হয়ে নাম হয় মেথিলেটেড স্পিরিট। মেথিলেটেড স্পিরিট। এই মেথিলেটেড স্পিরিটের আবার ব্যবহার আছে। এই মেথিলেটেড স্পিরিট আবার রং বা বার্নিশ করার কাজে ব্যবহৃত হয়। দেখবে যে কাঠ বা বিভিন্ন কিছুতে একটা সুগন্ধি বের হয়, ওইটা ছিল হলো মেথিলেটেড স্পিরিট। এটা রং বা বার্নিশ করার কাজে ব্যবহার করা হয়। রং বা বার্নিশ করার কাজে ব্যবহৃত হয়। তাহলে দেখা গেল যে আজকের যে টপিকটা ছিল জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানিটা দুই ধরনের হতে পারে। একটা জ্বালানিটা দুই ধরনের হতে পারে, একটা জীবাশ্ম জ্বালানি, একটা জৈব জ্বালানি। জীবাশ্ম জ্বালানিগুলো মাটির নিচ থেকে আহরণ করা হয় বা তোলা হয়, এগুলো প্রাকৃতিক চাপ তাপের কারণে তৈরি হয়েছে। আর জৈব জ্বালানি যেটা, সেটা আমরা কিন্তু ফলমূল আদার্স যেগুলো থেকে তৈরি করতে পারি এবং তাদের যে ব্যবহারগুলো সেটা আমরা দেখলাম এই পর্বে। আমরা নেক্সট পর্বে এর পরের যে টপিকটা আছে এটা নিয়ে আমরা আবার নেক্সটে হাজির হব। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।